হ্যালো স্টুডেন্টস। আগের দিনের সেশনে তোমরা দেখেছো যে আম, আমরা প্রোগ্রামিং এর বেসিক শিখেছি। আশা করি তোমাদের অনেক ক্ল্যারিটি তৈরি হয়েছে এখানে, যে একটা প্রোগ্রামিং কি করে রান করে, কম্পাইলারের থ্রু দিয়ে কি করে মেশিন কোড তৈরি হয়, পাইথন কি করে একটু আলাদাভাবে শুধু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড বানানোর জন্য কিভাবে কম্পাইলার আর পাইথন ভার্চুয়াল মেশিনকে ইউজ করছে, বাইট কোড কিভাবে এখানে হেল্প করছে, সেগুলো আশা করি তোমাদের কাছে ক্লারিটি তৈরি হয়েছে। তোমাদের দেখিয়েছি কি করে বাইট বাইট কোড কিরকম দেখতে হয়, তার এক 4 লাইনের ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা পাইথন প্রোগ্রাম কি করে 17-18 লাইনের বাইট কোডে তৈরি হয়ে যাচ্ছে, এবং সেটা তারপরে কি করে পাইথন ভার্চুয়াল মেশিন দিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে। তো এগুলো দেখেছো, আশা করি তোমাদের ক্ল্যারিটি তৈরি হয়েছে। এবার আমরা কিছু বেসিক পাইথন প্রোগ্রামিং এর নিয়মাবলীর ব্যাপারে শিখবো, তার কিছু ফিচার্স শিখবো যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ভ্যারিয়েবল কি সেগুলো শিখবো, কিভাবে ভ্যারিয়েবল হয়, কিওয়ার্ডস কি এরকম আছে, হুম এই সব জিনিসগুলো দেখবো, আর আরো একটু ডিপ ডাইভ করবো আমরা। আগেন যেমন বরাবরের উদ্দেশ্য থাকে 20-22 মিনিটের মধ্যে ভিডিওগুলো শেষ করার উদ্দেশ্য আছে। তাড়াতাড়ি করে যেমন বলবো না, আবার স্ট্রেচও করবো না। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমরা প্রথমে দেখবো আইডল কি করে স্টার্ট করতে হয়, কারণ ওতেই আমরা প্রোগ্রামিংটা করবো আপাতত। আইডল কি করে সার্চ করতে হয়, ওপেন করতে হয়, এবং কি করে আইডল দিয়ে প্রোগ্রামিং করতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, চলো আমরা এবার স্ক্রিনের দিকে তাকাই। আম, হুম তো আহ, আমরা এটা দেখবো যে কি করে আইডল খুলতে হয়। আইডল সার্চ করে আইডিএলই এরকম ভাবে সার্চ করে আইডলটা খুলবে। প্রথমেই যেটা এখানে আসে সেটাকে আমরা ইন্টারাক্টিভ মোড বলি। এই এই আইডলের এই মোডটা হচ্ছে ইন্টারাক্টিভ মোড। সরি, এটাকে স্ক্রিপ্ট মোড বলে না, এটা ইন্টারাক্টিভ মোড, ঠিক, এটাকে ইন্টারাক্টিভ মোডই বলে। তো কেন ইন্টারাক্টিভ মোড বলে, কারণ এখানে তোমার এক একটা লাইন তুমি লিখবে, এক একটা লাইন লেখার ফলেই তোমার সেই একটা লাইন সঙ্গে সঙ্গে মানে এক্সিকিউট করবে। ধরো আমি প্রিন্ট দিয়ে তোমার ধরো একটা কিছু করতে চাই, স্ক্রিনের মধ্যে আমি কিছু লেখা লিখতে চাইছি, কি করে লিখবো? প্রিন্ট কমান্ড দিয়ে। প্রিন্ট কমান্ডের মধ্যে ডাবল কোড দিয়ে শুরু শেষ করতে হয়। তার মাঝখানে যেটা লিখবো এইটা, ঠিক আছে, এইটা মাই নেম ইজ শুভজিৎ যদি আমি লিখতে চাই, এটা আমি যদি প্রিন্ট করতে চাই, দেখো সঙ্গে সঙ্গে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টার প্রেস করলাম, মাই নেম ইজ শুভজিৎ স্ক্রিনে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তো এই রকম ভাবে আমরা এক একটা করে করতে পারি। এরপরে যদি আমরা মাল্টিপল লাইনের কোড লিখতে চাই, যেটাকে আমরা বলি স্ক্রিপ্ট, তার জন্য যেটা করতে হয়, ফাইল, নিউ ফাইল, এইখানে আমরা স্ক্রিপ্ট লিখবো মাল্টিপল লাইন্স এর জন্য। ঠিক আছে, এইরকম দেখো এখানে কিন্তু এক্সিকিউট হচ্ছে না, একবারে লিখে সেভ করে রান করব, তবেই হবে। ঠিক আছে, তো আমার আগে থেকে করা কিছু প্রোগ্রাম আছে, আমি সেটা এই দেখাচ্ছি তোমাদের তাড়াতাড়ি করে। হ্যাঁ, তো ক্লাস 12, হ্যাঁ ফার্স্ট। আর পাইথনের প্রোগ্রাম এক্সটেনশন নর্মালি সেভ হয় অটোমেটিক্যালি .py দিয়ে। ঠিক আছে, তুমি শুধু নাম দিয়ে এন্টার দিলে অটোমেটিক্যালি ও py দিয়ে সেভ করে নেবে এইখানে। ঠিক আছে, এই দেখো প্রথম প্রোগ্রাম। এগুলো কি, এই দেখো লাল আর সবুজ রঙে যেগুলো, এগুলোকে কমেন্ট সেকশন বলে। দু রকমের কমেন্ট সেকশন হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। ঠিক আছে, সিঙ্গেল লাইন কমেন্ট মানে তুমি কিছু, কমেন্টে কি নর্মালি থাকে, তুমি কমেন্টে কিছু লিখতে চাইছে তোমার বক্তব্য, সেরকম সিঙ্গেল লাইন হয়, হ্যাশ দিয়ে এরকম, হুম শিফট হ্যাশ দিলে আসবে, যে সেখানে তুমি তোমার কিছু বক্তব্য লিখতে চাও, যে সাম অফ টু নাম্বারস। ঠিক আছে, বা ইংলিশ দিয়েই বাংলায় লিখতে পারো যে দুটি নাম্বার যোগ করার প্রোগ্রাম, পাইথন প্রোগ্রাম। ঠিক আছে,
এই রকম ধরি কোনো কিছু লিখতে চাও, এক লাইনে লিখলে তুমি সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে করবে। মাল্টিপল লাইনে যদি কিছু লিখতে চাও, তুমি মাল্টিপল লাইনের জন্য যেটা করতে হয়, এই দেখো এখানে মাল্টিপল লাইন আছে, কিরকম, 3টে সিঙ্গেল কোট দিয়ে শুরু করে পরের লাইনে আসবে, সেইখানে কিছু লিখলে আবার এন্টার দেবে, কিছু, সেগুলো সব কমেন্ট, যতক্ষণ না তুমি 3টে সিঙ্গেল কোট দিয়ে আবার শেষ করছো। এখানে সবকিছুই ওপেন আর ক্লোজ করতে হবে, যেটা দিয়ে শুরু করবে 3টে সিঙ্গেল কোট, ঠিক আছে। আবার 3টে ডাবল কোট দিয়েও করতে পারো। দেখো হলো, গ্রিন কালারে হয়ে যাচ্ছে পরের কোটগুলো, যা খুশি লিখছো। এখানে তুমি তোমার বক্তব্য লিখতে পারো কমেন্ট দিয়ে, এগুলোকে বলে মাল্টি লাইন। তারপরে আসছে কোড, এইটা হচ্ছে রিয়েল কোড। এইখানে আমরা করি কি পাইথন প্রোগ্রামিং, এখানে হচ্ছে দুটো নাম্বারের যোগফল, এবং সেটাকে যোগফলটাকে প্রিন্ট করব, সেটাই আসল উদ্দেশ্য। পাইথন প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং এ আমি নাম্বারকে ডাইরেক্ট যোগ করতে পারি না, কারণ আমাকে সেই নাম্বারগুলোকে সবসময় রেফার করতে হয়, মানে ইউজ করতে হয়। তো সেই নাম্বারকে ইউজ করতে গেলে কি করতে হবে, সবসময় একটা ভেরিয়েবলের মধ্যে সেই নাম্বারগুলোকে স্টোর করতে হয়। সেই ভেরিয়েবলগুলোর নাম কি রকম হয়, সেই ভেরিয়েবলগুলোর নাম হয় তোমার স্মল এ বি দিয়ে হয়, ঠিক আছে, ক্যাপিটাল এ বি দিয়ে হয়, নাম্বার দিয়ে হয়, আন্ডারস্কোর দিয়ে হয়। আমি ধরো এরকম একটা দিলাম, দিয়ে 10 লিখলাম, ঠিক আছে, দিয়ে প্রিন্ট লিখে যেমন বানান লিখেছি সেরকম একটা এরকম করে করলাম, ঠিক আছে, করে সেই ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করি, সেটা তার মধ্যে ভ্যালুটা দেখাবে, ঠিক আছে। এটা আমার টেস্ট করতে গেলে, ধরো আমি এটা যদি করতে যাই, আমি ইন্টারাক্টিভ মোডে করি কারণ একটা লাইনে হবে, এটা হলো তো। এবার এ এ 1 আন্ডারস্কোর এন্টার দেবো, 10 দেখাচ্ছে, কারণ এই ভ্যারিয়েবলটা 10 স্টোর করে রেখেছে, বুঝতে পেরেছো? তো আমরা কিরকম ভাবে ভ্যারিয়েবল নিতে পারি, এ টু জেড যে কোনো ক্যারেক্টার ছোট হাতের, এ টু জেড যে কোনো ক্যারেক্টার বড় হাতের, 0 to 9 ক্যারেক্টার, 0 to 9 নাম্বার, আর আন্ডারস্কোর, এই হচ্ছে একমাত্র নিয়ম আমার দেওয়ার। কিন্তু সবসময় মাথায় রাখবে, নাম্বার যেন কখন, নাম্বার দিয়ে যেন ভ্যারিয়েবলের নাম শুরু না হয়। এই যে দেখো 1a ইকুয়ালস টু 15 যদি দিতে চাই, দেখো এরার দেবে, দেখেছো, সিনট্যাক্স এরার বলেছিলাম একবার, সিনট্যাক্স এরার দিচ্ছে। কখনো ভ্যারিয়েবলের নাম একটা নাম্বার দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। আর কোনো কিছু তুমি ইউজ করতে হবে না, যে তুমি কোনো এ ইউজ করবে, নেবে না, এ মাঝখানে রেখেও ভুল করলাম, ইকুয়ালস টু 10 নিচ্ছে না, ঠিক আছে, এরার দিচ্ছে। কি এরার দিচ্ছে এখন তোমাকে অত ডিটেলে যেতে হবে না, ঠিক আছে। তো ভেরিয়েবলের নাম কি হতে পারে সেটা তোমরা বইয়ে গেলে আরো ডিটেলে পেয়ে যাবে, কিন্তু মোটামুটি গল্পটা এই একই, নিয়ম এই এক, যে ভেরিয়েবলের নাম এ বি সি, এ টু জেড ছোট হাতের বড় হাতের, 0 to 9 ডিজিটাল নাম্বার, আর আন্ডারস্কোর, এটা ইউজ করতে পারবে। আর কোনো ডিজিটাল নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না ভেরিয়েবল। তো এটা গেল একরকম। আর আমরা সবসময় ভেরিয়েবলের মধ্যে নাম্বারগুলো স্টোর করে রাখি, এবং তারপরে সেই ভেরিয়েবল নাম্বার দিয়ে আমরা সবসময় সেগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করি, ঠিক আছে। এখানে দেখো দুটো নাম্বারের যোগ হবে, দুটো নাম্বারকে এ আর বি এরম স্টোর করে রেখেছি, এ আর বি বলে দুটো ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে দুটো নাম্বার স্টোর করে রেখেছি, সি একটা থার্ড নাম্বার, যার মধ্যে আমরা এ আর বি এর যোগফলটাকে আমরা স্টোর করছি। স্টোর করতেই হবে, স্টোর না করলে আমরা ব্যবহার করতে পারবো না। অবশ্যই স্টোর ছাড়াও করা যেতে পারে, কিন্তু নর্মালি আমরা স্টোর করেই করি, কিন্তু এই দুটোকে স্টোর না করে হবে না। তুমি কিরকম ভাবে করতে পারবে দেখো, এটা আগের দিন দেখিয়েছি আমি। আমি সেভ করে নিই, রান করি, কি দেখাচ্ছে, সাম ইজ 9, আগের দিন সেটাই দেখেছো। এবার আমরা
এই একই প্রোগ্রামটাকে স্টোর না করে করতেই পারি। ঠিক আছে, কিরকম ভাবে স্টোর না করে করতে পারি, বা এই প্রোগ্রামটা না করে আমরা একটা নতুন জায়গায় করি, এক লাইনের প্রোগ্রাম করতে পারি। প্রিন্ট সাম ইজ 4 + 9। ঠিক আছে, এক লাইনের। নো ভ্যারিয়েবল সাম, জাস্ট একটা নাম দিলাম, কোনো ভ্যারিয়েবল ছাড়া সাম করছি। দেখো সাম ইজ 13 দেখাচ্ছে, 9 আর 4। কিন্তু এই নাম্বার 13টাকে আমি স্টোর করছি না, আমি ইউজই করতে পারবো না কোথাও। যেমন আগের বার আমি সি এর মধ্যে নাম্বার টোটালটাকে স্টোর করছিলাম, আমি সেটাকে সি রেফার করে একমাত্র করছি। ঠিক আছে, তো যাতে আমার মেমোরিতে পরে ইউজ করতে পারি, সেটাই তো প্রোগ্রামিং। প্রোগ্রামিং তো আর কোনো কিছু স্টোর না করে হয় না, এটা এটা জেনে রাখুন। প্রোগ্রামিং সবসময় করা হয় একটা ভ্যালু কোথাও না কোথাও মেমোরিতে স্টোর। মেমোরি মানে র্যাম, স্টোর করে রাখা হয় যাতে আমরা বারবার করে আমরা ইউজ করতে না হয়, বারবার করে একই কথা জিনিস বারবার করে ব্যবহার করতে না হয়, সেটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো একটা ছোট্ট জায়গায় তোমাদের দেখাই যে কি করে মানে র্যামের মধ্যে থাকে। হ্যাঁ, এই দেখো, এখানে দেখাচ্ছি যে এই প্রোগ্রামটাই যদি আমরা র্যামের ভাবে দেখতে চাই যে কিভাবে হচ্ছে এবিসি, দেখো 2 3, যখন আমরা এ বলছি, হুম, এ এ কে এর মধ্যে 2 স্টোর রাখছি, বেসিক্যালি এ একটা নাম দিচ্ছি এই মেমোরির র্যামের মধ্যে, একটা এ নাম দিচ্ছি যে একটা বক্সের মধ্যে 2কে রেখে দিচ্ছে। এই যে A = 2 বললাম, তার মানে কি, একটা বক্স মেমোরির মধ্যে একটা ছোট্ট জায়গা নিলাম, সেই জায়গাটা আমি পেলাম, তার মধ্যে 2কে স্টোর করে রাখলাম আর ওর নাম দিলাম এ। কারণ মেমোরি ভেতরে 1 2 3 4 5 কিছু একটা নাম্বার দিয়ে আছে ফোন নাম্বারের মতো, তাকে তো আর মুখস্থ রাখতে পারবো না। এ বলে আমি সহজে মুখস্থ রাখতে পারবো, যেমন ফোন নাম্বার আমরা মুখস্থ রাখি না, ফোন নাম্বারের বদলে সেই ব্যক্তির নাম কিছু একটা দিয়ে তাকে ডাকি, সার্চ করি মোবাইলের মধ্যে, তবে আমরা সহজেই পাই। যেমন তোমাকে খুব সহজে একটা উদাহরণ দেখাই যে কি মানে এর, দেখো তাহলে বুঝতে পারবে জটিল কেন আমরা এ বি হিসাবে নাম দিচ্ছি। আইডি এ, এইটা করলেই আমরা ওই মেমোরির অ্যাড্রেস গুলো দেখা যাবে, তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা আমাদের জন্য কঠিন। আসছে না? আচ্ছা, এইখানে দেখাচ্ছে না, আমি বরঞ্চ এইখানেই দেখাই। ঠিক আছে, A = 10, ঠিক আছে, এ করলাম 10 দেখাচ্ছে তো। এবার আমি সহজে এ বললে আমি 10 পাবো, কিন্তু ধরো আমি এটা মেমোরি দেখতে পাবে এর কি অ্যাড্রেস আছে। দেখো এত বড় একটা ফোন নাম্বারের মতো অ্যাড্রেস, তা আমাকে বারবার করে অ্যাড্রেস দিয়ে বলা সুবিধা হবে যে এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে যেটা 10 সেটাকে দাও, সেটা বলা সুবিধা হবে না? এ নাম দিয়ে রাখলে এ বারবার করে কল করব, স্টোর আমাকে করতেই হবে কোনো না কোনো জায়গায়, এটা এইভাবেই প্রোগ্রামিং হয়। ঠিক আছে, তো সেই রকম আমি সবসময় প্রথমে বললাম A = 2 মানে মেমোরির একটা জায়গায় 2কে স্টোর করে রাখলাম আর তার নাম দিলাম এ। ঠিক আছে, B = 3 মানে মেমোরির একটা জায়গায় 3 করে রাখলাম, স্টোর করলাম, তার নাম দিলাম বি। এরপরে যতবার আমি এ কল করব 2 ভ্যালু পাবো, যতবার বি কল করব 3 ভ্যালু পাবো। ঠিক আছে, পরের বার কি হচ্ছে, দুটো নাম্বার যোগ করছি, কি করছি, এবং তার রেজাল্টটা আমি সি নামে, মানে তার রেজাল্টটা যেটা হচ্ছে সেটা যে মেমোরিতে থাকছে তার নাম আমি সি দিয়ে দিচ্ছি, যে C = A + B, যে এ আর বি কে যোগ করো। ও তখন করছে কি, মেমোরির দুটো জায়গাতে যাচ্ছে, এ আর বি কে তুলে নিয়ে আসছে, 2 আর 3 কে যোগ করছে, যেটা 5 হচ্ছে। বেসিক্যালি C = 5 মানে 5কে মেমোরির একটা জায়গায় স্টোর রেখে তার নাম সি দিয়ে দাও, পরিষ্কার। আর তারপরে প্রিন্ট করো সি কে, সি কে প্রিন্ট করো স্ক্রিনের মধ্যে, এই যে দেখো তলার স্ক্রিন দেখিয়েছি যে সাম সি, সি কে প্রিন্ট করো। এই হচ্ছে প্রোগ্রামিং এর একটা ব্যাপার, যেখানে তোমার ভ্যারিয়েবল থাকবে, যেখানে অপারেটর থাকবে,
ঠিক আছে, কাদের অপারেটর বলে? এই যে প্লাস সাইন দেওয়া যেগুলো, ইকুয়ালস টু সাইন দেওয়া যেগুলো, এগুলোকে বলে অপারেটর। ঠিক আছে, এরকম অনেক অপারেটর আছে, পরবর্তীকালে জানতে পারবে। প্লাস মানে যোগ করার জন্য যোগ অপারেটর, মাইনাস, ডিভিশন, রিমাইন্ডার, মডিউলাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সমস্ত অপারেটর আছে। আর একটা অপারেটরের ডান দিক বাঁ দিকে যেগুলো থাকে সেগুলোকে বলে অপারেন্ড। ঠিক আছে, এ আর বি এরা অপারেন্ড। ঠিক আছে, আবার এরা ভেরিয়েবলও। ঠিক আছে, তো ইকুয়ালস টু একটা অপারেটর, অ্যাসাইন অপারেটর বলে। অ্যাসাইন করছি, ইংলিশে অ্যাসাইন করা মানে একজনকে একটা ভ্যালু দেওয়া। এই যে আমি 2 ভ্যালুটা অ্যাসাইন করছি একটা মেমোরিতে, তার নাম দিচ্ছি এ, তার মানে এ কে আমি 2 অ্যাসাইন করছি, এ ভ্যারিয়েবলকে আমি 2 অ্যাসাইন করছি, বি ভ্যারিয়েবলকে আমি 3 অ্যাসাইন করছি, এইভাবে বলা হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে এল ভ্যালু আর আর ভ্যালু ব্যাপার আছে। তোমরা পরবর্তীকালে এই শুনবে। এল ভ্যালু হচ্ছে একটা অপারেটর, যে এ ইকুয়ালস টু 5, এখানে অ্যাসাইন অপারেটর হচ্ছে ইকুয়ালস টু, বাঁ দিকে এল, লেফটে হচ্ছে এ আর রাইটে হচ্ছে 5। তো আর ভ্যালু সবসময় একটা, দেখো এই 3টে লাইনের ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে এখানে এল ভ্যালু আর আর ভ্যালু আছে। এক্ষেত্রে এল ভ্যালু 3টের কি, এ বি সি। ঠিক আছে, আর আর ভ্যালু কি, দুটোর ক্ষেত্রে পরিষ্কার দুটো নাম্বার, যেটাকে লিটারাল বলে বা কনস্ট্যান্ট। এটাকে কি বলে, এই দেখো ইনলাইন কমেন্ট করছি আমি, এটাকে বলে লিটারাল অর কনস্ট্যান্ট। এটা কমেন্ট করে দিয়ে রাখলাম যাতে তোমরা পরবর্তীকালে এটা করতে পারো। ঠিক আছে, এটাও একটা সেম। হ্যাঁ, এখানে এল ভ্যালু ইজ বি অ্যান্ড আর ভ্যালু ইজ 4, তাই তো? এইখানে এখানে কিন্তু কোনো ভ্যালু আসছে না, এখানে দুটো অপারেটর, এল, দুটো দুটো ভ্যারিয়েবল অ্যাজ রাইট ভ্যালু আসছে। হ্যাঁ, এখানে কমেন্ট করে রাখি, এল ভ্যালু ইজ সি, সি মানে বেসিক্যালি ছোট হাতে সি। আর আর ভ্যালু ইজ এ প্লাস বি, মানে আর ভ্যালু হয় নাম্বার হতে পারে, নয়তো দুটো ভ্যারিয়েবলের কোনো যোগফল, বিয়োগফল, গুণ, যা খুশি হতে পারে। কিন্তু মাথায় রাখবে, আর ভ্যালু নেভার ক্যান বি আ নাম্বার, সরি, এল ভ্যালু নেভার ক্যান বি এ নাম্বার। এল ভ্যালু কখনো একটা নাম্বার হবে না, মানে তুমি কখনো এইরকম দিতে পারবে না। ঠিক আছে, 1 ইকুয়ালস টু এ প্লাস বি, এটা কখনো করতে পারবে না। ঠিক আছে, এটা কখনো হবে না, কারণ এল ভ্যালু সবসময় একটা ভ্যারিয়েবলই হতে হবে, কোনো নাম্বার বা লিটারাল বা কোনো কনস্ট্যান্ট হবে না। ঠিক আছে, কনস্ট্যান্ট সবসময় আর ভ্যালুতেই হবে। বোঝা গেল? এটাও বইয়ে দেখতে পাবে তোমরা। আচ্ছা, এরপরে এইটা যদি তুমি করতে চাও, তুমি সঙ্গে সঙ্গে এরার পাবে, দেখবে আমি এখানে দিচ্ছি, দেখো এ দিয়েছি তো। আর একটা কথা মাথায় রাখো, দেখো 1 ইকুয়ালস টু এ, ধরো ওপরে এ ইকুয়ালস টু 10 আছে, দেখো এরার আসবে, ক্যান নট অ্যাসাইন টু লিটারাল হিয়ার, দেখেছো? cannot assign to literal here. কখনোই হবে না এটা। ঠিক আছে, আর একটা ব্যাপার, এখানে a ইকুয়ালস টু 10 আছে তো, আর a ইকুয়ালস টু 11, তার মানে একটা ছোট হাতের a আর এখানে বড় হাতের a দুটো আলাদা ভেরিয়েবল। এখানে কেস সেন্সিটিভ ভেরিয়েবল হয়, মানে ছোট হাতের আর বড় হাতের এক্সাক্ট না হলে তারা আলাদা আলাদা ভেরিয়েবল। এ ইকুয়ালস টু 10, তুমি এখন দেখো এ কে প্রিন্ট এক লাইন লিখে দেখো কত আসছে, আর এ কে লিখে দেখো 11 আসছে, দুটো আলাদা ভেরিয়েবল। ঠিক আছে, মানে এ এ ইকুয়ালস টু 12, এ এ ইকুয়ালস টু 15। ঠিক আছে, এ এ দেখো 12 দিচ্ছে ভ্যালু ভেতরে মেমোরিতে থেকে, আর এ এ দেখো কত দিচ্ছে, 15।
সো একই রকম মনে হচ্ছে, কারণ দুটোই তো একই, ছোট হাতের আর বড় হাতের। কি তফাৎ? দুটো ছোট হাতের আর দুটো বড় হাতের ভ্যারিয়েবল সেম দেখতে হলেও তারা আলাদা আলাদা ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা পাইথনের ব্যাপার। আর একটা ব্যাপার, আচ্ছা এটা গেল। আর আমি আর একটা, ইন্ডেন্টেশন ফোকাসড হয় খুব, ঠিক আছে তোমার। দেখো, পাইথন প্রোগ্রামিং খুব সহজ, সহজ বাংলা ভাষার মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর কি, বাংলা ভাষায় বলবো না, সহজ ইংলিশ ভাষায় লেখার মতো একটা ল্যাঙ্গুয়েজ। তুমি যদি সি ল্যাঙ্গুয়েজ দেখো, এই একই যোগফলের ব্যাপারটাকে, আমি যদি সি ল্যাঙ্গুয়েজ, এটা একটা সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম, 4 লাইনের প্রোগ্রাম ছিল পাইথনে, এখানে দেখো কত লাইনের হয়েছে, 12 লাইনের প্রোগ্রাম। ঠিক আছে। আর সি, সি এর মতো প্রোগ্রামিং যেটা অন্য ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ, সেখানে প্রত্যেকটা সেকশনকে, ব্লককে আমরা ব্র্যাকেট দিয়ে ওপেন ক্লোজ করি, যে এরা ব্র্যাকেট, এইটা একটা ব্লকের পার্ট, এটা এক, কিন্তু যাতে বোঝা যায় যে এই ব্র্যাকেটের মধ্যে যা যা আছে সবটা একই ব্লক, একটা ব্লক, সিম্পল ব্লক। বাট এখানে কিভাবে ব্লকটা করা হয়, খুবই সিম্পল, কোনো ব্র্যাকেট দিতে হয় না, কিছু না। তুমি শুধু এই এই যে ইফ ব্লকের পার্ট, জাস্ট 4টে ইন্ডেন্টেশন ভেতরে, এটাকে বলে ইন্ডেন্টেশন, 1 2 3 4, 4টে স্পেস দিয়ে ভেতরে লিখলেই, 4টে স্পেস নর্মালি বাই ডিফল্ট ভেতরে লিখলেই এই ইফ এর ভেতরে প্রিন্ট সেকশন এটা, আর পরেরটা এলস এর ভেতরের প্রিন্ট সেকশন। এগুলো আমরা পরে আসবো, ইফ দিয়ে কি হয়, এলস দিয়ে কি হয়, এখানে আমরা পরে পরবর্তীকালে এগুলো শিখবো। আপাতত এটাই, যে যে কোনো কোডের ভেতরে তার ভেতরের অংশকে বোঝাতে গেলে অন্য প্রোগ্রামিং এ, এইখানে যেমন সি এর প্রোগ্রামিং এ ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করতে হয় যে দেখো আমি আলাদা তোমার থেকে, আমার এবার আমার পরের অংশ হবে এই ব্র্যাকেটের মধ্যখানে, এইখানে যা লিখবো এটা আলাদা একটা কোড। ঠিক আছে, কিন্তু ওখানে এত কিছু লিখতে হয় না, শুধুমাত্র ইংলিশে লেখার মতো একটা কিছু লিখে দিতে হয়, তার নিয়ম আছে অবশ্যই, এবং তারপরে 4খানা স্পেস দিয়ে লিখলেই তার ভেতরের অংশ এনে, এই ভেতরে, এখানে যেমন ইন্ট মেনের ভেতরে এই অংশটা ব্র্যাকেট দিয়ে লিখতে হচ্ছে, কোনো ব্র্যাকেট ফ্র্যাকেট কি দিতে হয় না, খুব সিম্পল ভাবে করা যায়, এটাকে বলে ইন্ডেন্টেশন। ঠিক আছে, তো পাইথন একটা ইন্ডেন্টেশন ফোকাসড ল্যাঙ্গুয়েজ, তার জন্য ওকে আলাদা করে ব্র্যাকেট ফ্র্যাকেট ওপেন কিছু করতে হয় না, ওপেন ক্লোজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, পাইথনে স্পেসিফিক কিছু কিওয়ার্ডস আছে, সেই কিওয়ার্ডস গুলোকে দিয়ে তুমি, 35টা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলো একদম রিজার্ভ, তুমি ওই কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবলের নাম করতে হবে না। ধরো ইফ, আমি দেখালাম ইফ একটা কিওয়ার্ড ছিল, ঠিক আছে, ইফ একটা কিওয়ার্ড ছিল, তুমি এখন এরকম যদি লেখো ইফ ইকুয়ালস টু 15, দেখো এরর দিচ্ছে, নেবে না, অ্যালাউই করবে না তোমাকে। এলস ইকুয়ালস টু, কারণ ভেরিয়েবলের নামের সঙ্গে তো ম্যাচ করছে এগুলো, তাই না? ভেরিয়েবল বলেছিলাম ছোট হাতে যে কোনো একটা ক্যারেক্টার দিলেই তোমার হয় এ বি সি, মতো এলসও একটা এরকম দিয়ে 20 তুমি দিলে। ঠিক আছে, দেখো এরা এইগুলো হচ্ছে রিজার্ভড, এগুলো তুমি কখনোই ইউজ করতে পারবে না। 35খানা এরকম রিজার্ভড কিওয়ার্ড আছে, যেগুলো আস্তে আস্তে তোমরা পরবর্তীকালে শিখবে, সেইগুলোকে তোমরা কোনোদিন ইউজ করতে পারবে না তোমার প্রোগ্রামিং এ। ঠিক আছে, আর দুটো ফিচার আছে পাইথনের, খুব ইম্পর্টেন্ট ফিচার, যেটাকে বলে জাস্ট ইন টাইম ফিচার। তোমাদের বলেছিলাম মনে আছে যে আম, কিভাবে পাইথন ভার্চুয়াল মেশিন ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করে। হ্যাঁ, তো এখানে তো, এখানেও একটু টাইম সেভ করার ব্যাপার আছে, যে টাইম সেভ করার জন্য জাস্ট ইন টাইম কম্পাইলার আনা হয়, এখানে ইন্টারপ্রেটার ইউজ হয়। তো কিছু কিছু পাইথন ভার্সন আছে, যে পাইথন ভার্সনে জাস্ট ইন টাইম বা JIT কম্পাইলারকেও আনা হয়। এর কাজ কি? এর কাজ হলো একটু ইন্টেলিজেন্ট ব্রেন খাটানো। জাস্ট ইন টাইম ও করে কি, চুপ করে বসে থাকে এখানে এবং দেখে যে একটা প্রোগ্রামিং, আমার কাছে 100 লাইনের কোড আছে, 100 লাইনের কোডের মধ্যে 10টা লাইন খালি আমার সমস্ত
কিছুর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে কোডিং এর মধ্যে, বারবার ওই 10টা লাইন ইউজ হচ্ছে, এমন একটা 10টা লাইন আছে, ধরো 10টা লাইন, 10 ভ্যালুটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, নট নেসেসারিলি 10 হতে হবে, যা খুশি হতে পারে, 4 লাইনের কোড হতে পারে, 20 লাইনের কোড হতে পারে, যে 100 লাইনের কোড হতে পারে, 100 লাইনও নয়, 1 লাখ লাইনের কোড হতে পারে, তার মধ্যে 10টা লাইন হতে পারে। ওই পার্টিকুলার কোডটা বারবার করে ইউজ হচ্ছে, তো তাহলে বারবার করে ওকে ইন্টারপ্রেট করতে হয়, ঠিক আছে, বারবার করে ইন্টারপ্রেট করতে হয়। সেইটা না করে ও যখন দেখে, বুদ্ধি খাটায় মানুষের মতো, আমি তো এটাকে আগে থেকেই ইন্টারপ্রেট না করে এটাকে আমি একটা কাজ করি, আমি এটাকে, কারণ পাইথনে প্রত্যেকটা লাইন যতবার এক্সিকিউট হবে ততবার ইন্টারপ্রেট করবে, ঠিক আছে, সেইটা না করে ও করে কি, খুব বুদ্ধিমত্তার সঙ্গে জাস্ট ইন টাইম কম্পাইলার ওই বারবার রান হওয়া কোডকে মেশিন কোডে এক জায়গায় কনভার্ট করে রাখে, মেশিন কোডে, এবং যখনই, এবং জাস্ট ইন টাইম কম্পাইলার সিপিইউকে বলে রাখে, দেখো তোমার যদি এই পার্টিকুলার কোডটা দরকার হয় তুমি আমাকে বলবে, আমার কাছে অলরেডি করা আছে, তোমাকে আবার ভার্চুয়াল মেশিনকে ইনস্ট্রাকশন পাঠাতে হবে না ইন্টারপ্রেট করার জন্য, কারণ আমি করে রেখেছি। তাতে কি হলো, এই যে ধরো 1000 বার ওটা এক্সিকিউট হচ্ছে ওই 10টা লাইনের কোড, তাহলে 1000 বার ওকে এই 10 লাইনকে ইন্টারপ্রেট করতে হতো। সেটা না করে জাস্ট ইন টাইম করে কি, ওই একবার 2-3 বার করার পরে বুঝে গেছে যে এটা খুব ইউজ হচ্ছে, তো এটা তাহলে আমি এটা একবার রান করার জন্য মেশিন কোডে কনভার্ট করে রাখি, আর আমি সিপিইউ কে বলে রাখি যে তুমি আর এটাকে বারবার করে ভার্চুয়াল মেশিনের কাছে গিয়ে ইন্টারপ্রেট করতে বলবে না, তুমি আমার কাছে বলবে, আমি তোমাকে রেডিমেড দিয়ে দেবো, মেশিন কোডে করা আছে। তো জাস্ট ইন টাইম হচ্ছে এমন একটা ফিচার, তোমাদের বইয়ে দেখবে প্রথমের দিকে চ্যাপ্টারে মনে হয় আছে, পাবে এটা, ঠিক আছে। আর একটা ভালো ফিচার পাইথনের হলো, পাইথনের মধ্যে তুমি পাইথন কোড রান করছো, পাইথন কোডের মধ্যে তুমি অন্য ল্যাঙ্গুয়েজের কোড ইউজ করতে পারবে, এটাকে বলে এক্সটেনশন। এবং এটা কেন দিয়েছি, ধরো পাইথনে এমন কিছু প্রোগ্রাম তুমি রান করছো, তোমার সেক্ষেত্রে অলরেডি সি প্রোগ্রামিং এ কিছু খুব ফাস্ট রান হয়, কিছু প্রোগ্রাম বড় প্রোগ্রামিং করা আছে, তুমি কি আবার পাইথনে সেটা লিখবে? লেখার দরকার নেই, তোমার সিতে অলরেডি লেখা আছে এই কোড অফ পিস অফ কোডটা, এবং ওটা অনেক দ্রুততার সঙ্গে কাজ করে, কারণ সি প্রোগ্রাম ইটসেলফ খুব দ্রুত কাজ করে, ঠিক আছে, খুব ফাস্ট, কারণ যেহেতু মেশিন কোড হয়ে যায়, বারবার মেশিন কোডে হয়ে যায়, ভেতরে এক্সিকিউশন খুব দ্রুত হয়। তো সেই ক্ষেত্রে তোমাকে আর নতুন করে পাইথনে আবার ওই ওই একই কোড পাইথনের কোডিং এ লিখতে হয় না, তুমি পরিষ্কার বলবে দেখো আমার সিতে আছে, তুমি পাইথন থেকে ওই সি এর প্রোগ্রামটা কল করে নাও, সি এ যেটা লেখা আছে সেটাকে কল করে নাও, মানে বেসিক্যালি আমি একটা বাড়ি করছি, বাড়ি করতে গিয়ে আমি তো নতুন করে আর ইট বানাবোই না, ইট কিনতে পাওয়া যায়, তো আমি ইট কিনে নিয়ে আসবো, বেসিক্যালি সেইটা, যে জিনিস অলরেডি মার্কেটে আছে, যেগুলোর জন্য আমাকে আলাদা করে আমি তো এখন ইটের কোনো ফ্যাক্টরি বানাবো না, যেখানে অলরেডি ফ্যাক্টরি বানানো আছে আমি সেই ফ্যাক্টরি থেকে ইট কিনে নিয়ে আসবো, সিম্পল ব্যাপার। সেই রকম ভাবে তোমার কাছে অলরেডি কিছু কাজের জন্য কোডিং করা আছে যেগুলো খুবই ভালো কোয়ালিটির কোডিং, সেইটাকে তুমি কল করবে, হতেই পারে যেটা অন্য ল্যাঙ্গুয়েজে লেখা, কিন্তু তোমাকে পাইথন সেই সুবিধাটা দেয় যে অন্য ল্যাঙ্গুয়েজে লেখা হলেও তুমি সেই ল্যাঙ্গুয়েজের কোডকে তুমি তোমার পাইথনের কোড থেকে কল করতে পারবে, বা পাইথনের কোড থেকে এক্সিকিউট করতে পারবে, খুবই সহজভাবে করা যায়, এটাকে বলে এক্সটেনশন, ঠিক আছে। আর এমবেড বলে একটা কনসেপ্ট আছে যেটা খুবই পসিবল, যেটা আর একটা ভালো ফিচার পাইথনের, সেটা হচ্ছে যে তুমি অন্য ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক উল্টো, অন্য ল্যাঙ্গুয়েজে লেখা আছে, পুরনো ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এবং সেখান থেকে নতুন কিছু ফিচার তুমি ইনস্টল করতে চাইছো, ধরো কোনো একটা গেম, সেই গেমের মধ্যে গেমটা লেখা আছে সি প্রোগ্রামিং এ, এবার নতুন কিছু ফিচার তুমি ওর মধ্যে আনতে চাইছো, বাট এখন আর সি প্রোগ্রামিং এ করার মতো কেউ নেই, এখন সবাই পাইথনের প্রোগ্রামিং করে, তো তোমার কাছে দুজন পাইথন প্রোগ্রামার আছে, তাদেরকে বললে আচ্ছা তুমি ফিচারগুলো পাইথনে লিখে দাও, সি এর মধ্যে থেকে পাইথন প্রোগ্রামিং কল হবে, তার মানে তুমি এমবেড করতে পারছো তোমার প্রোগ্রামিং এর মধ্যে পাইথনের প্রোগ্রামিং কে, এক্স্যাক্টলি এক্সটেনশনের উল্টোটা, এক্সটেনশনে তোমার পাইথন প্রোগ্রামিং থেকে অন্য ল্যাঙ্গুয়েজে লেখা কোডিং কে তুমি কল করতে পারছো, আর এমবেডিং এ তোমার অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা আছে প্রোগ্রামিং, তার মধ্যে পাইথন প্রোগ্রামিং কে কল করতে পারছো, পাইথন প্রোগ্রামিং লিখতে পারছো, এবং সেটা এক্সিকিউট কম্পাইল করতে পারছো, সেটাকে বলে এমবেডিং, ঠিক আছে। তো এইটা বলার ব্যাপার ছিল, আশা করি
তোমরা বুঝতে পেরেছো। এরপরে ওকে, তো এরপরে আমরা অন্য আরো দু একটা প্রোগ্রামিং দেখবো পরের ক্লাসে। পরের ক্লাসে মনে হচ্ছে আমরা টেক্সট বুক একটু ফলো করব। তোমাদের অনেক কিছু বুঝিয়েছি, টেক্সট বুকটা একটুখানি টেক্সট বুকের সঙ্গে একটু অ্যালাইন হয়ে গেলে তোমাদের মনে হয় চ্যাপ্টারটা শেষ করা সুবিধা হবে। ঠিক আছে, তো টেক্সট বুকটা দেখো, তোমাদের যা যা টেক্সট বুক আছে চ্যাপ্টার 1-এ এরকমই হবে। সো কম বেশি শুধুমাত্র আমি সাঁতার পাবলিকেশনের বুকটা ফলো করব, কারণ আগের দিন তোমাদের যে স্ক্রিনশট দেখাচ্ছিলাম ওইখান থেকেই তুলেছি। ঠিক আছে, তো তাহলে সেটা দেখাবো পরের দিন। ঠিক আছে, পরের সেশনে আশা করি তোমরা এটা থেকে অনেক কিছু বুঝতে পারবে। এবং দেখা যাক, তোমাদের জন্য গুড লাক। কোনো কোয়েশ্চেন থাকলে আমি কি করে কি সেগুলো ব্যবস্থা করা যায় আমি সেগুলো দেখব। সেগুলো পরবর্তীকালে আমি জানাবো কি করে কোয়েশ্চেন আনসার তোমরা করতে পারবে। যদি কিছু কোয়েশ্চেন থাকে, কিছু ডাউট থাকে, কি করে সেগুলো ক্লারিফাই করা যায় সেটা আমি দেখছি। সবে তো শুরু করেছি। ঠিক আছে, গুড বাই।